বাংলাদেশের সঙ্গে সিঙ্গাপুরের কিন্তু সর্বশেষ দেখা হয়েছিল 2015 সালের মে মাসে। সেখানে কিন্তু সিঙ্গাপুর 2-1 গোলে হেরে জিতেছিল বাংলাদেশের বিপক্ষে। তো সেই সুখ স্মৃতিটা তো সিঙ্গাপুরের আছেই। তবে আমি বলবো যে সেসব অতীত পরিসংখ্যান, কাগজে কলমে এসব সব বাদ, মাঠের লড়াই আসলে বাংলাদেশ এবং সিঙ্গাপুর চোখে চোখ রেখে লড়াই করবে। এবং অবভিয়াসলি আমি মনে করি হামজার নেতৃত্বে বা হামজার যে পারফরমেন্স, অবশেষে প্রতীক্ষার পালা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। বাংলাদেশ সিঙ্গাপুরের সঙ্গে যে ম্যাচটা খেলবে সেই ম্যাচটা কিন্তু আগামী 10 জুন ঢাকা স্টেডিয়ামে হবে। এরই মধ্যে আপনারা জানেন সিঙ্গাপুর কিন্তু বাংলাদেশে চলে এসেছে এবং তারা ক্লোজ ডোর অনুশীলন করেছে আজকে। আমি আসলে আজকে বলতে চাচ্ছি দুইটা বিষয় নিয়ে, যে এই সিঙ্গাপুর দলটার সঙ্গে কি বাংলাদেশ পারবে কিনা। আসুন আমরা একটু জেনে নিই বাংলাদেশ এবং সিঙ্গাপুরের র্যাঙ্কিং এর পার্থক্যের কথা। বাংলাদেশের এই মুহূর্তে র্যাঙ্কিং 183 আর সিঙ্গাপুরের র্যাঙ্কিং 161, অর্থাৎ 22 ধাপ পিছিয়ে আছে বাংলাদেশ। তাহলে কি বাংলাদেশ সিঙ্গাপুরের সঙ্গে পারবে? কাগজে কলমে হয়তো বাংলাদেশ সিঙ্গাপুরের সঙ্গে পারার কথা না, কিন্তু বাংলাদেশ সিঙ্গাপুরের সঙ্গে আমি মনে করি চোখে চোখ রেখে লড়াই করবে। কেন লড়াই করবে? বা বাংলাদেশ ইভেন জিতেও যেতে পারে। হ্যাঁ, আমার কথাটা হয়তো একটু বাড়াবাড়ি শোনা যেতে পারে, কিন্তু আপনারা যদি এইটুকু খেয়াল করেন, বাংলাদেশ দল কিন্তু এখন আগের বাংলাদেশ দল নেই। বিশেষ করে হামজা দেওয়ান চৌধুরী আসার পর থেকে বাংলাদেশের ফুটবলে একটা দিক বদল ঘটে গেছে। হামজার সঙ্গে ফাহমিদুল ইসলাম এবং সমিত সোম, এই তিন প্রায় কিউবা মিচেলকে কিন্তু এখনো বাংলাদেশ এই ম্যাচে পাবে না। আর জামাল ভুঁইয়া আছেন, সোহেল রানা আছেন, অর্থাৎ বাংলাদেশের মিডফিল্ডটা কিন্তু একটা জমজমাট মিডফিল্ডে হয়ে গেছে। এরই মধ্যে বাংলাদেশ আপনারা জানেন ভুটানের সঙ্গে কিন্তু একটা প্রীতি ম্যাচ গত 4 জুন খেলেছে এবং ওই ম্যাচে আপনারা কিন্তু দেখেছেন যে হামজা চৌধুরী কি দুর্দান্ত পারফরমেন্স করেছেন। ওই ম্যাচে জামাল ভুঁইয়ার কর্নার থেকে, অর্থাৎ সেট পিস থেকে হেডে হামজা চৌধুরী কিন্তু অলরেডি একটা গোল করেছেন এবং তার নিজের নামের পাশে একটা স্কোর এবং একটা গোল তিনি লিখে ফেলেছেন। অর্থাৎ ন্যাশনাল টিমে তিনি যে পজিশনে খেলেন বা ক্লাব ফুটবলে তিনি যে পজিশনে খেলেন মিডফিল্ডে, তিনি কিন্তু আসলে ওইভাবে এতদিন তার ফুটবল ক্যারিয়ারে গোলের খাতা খুলতে পারেননি, কিন্তু আসার কথা তিনি সেই গোলটা করেছেন। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে তাহলে সিঙ্গাপুরকে ছেড়ে কথা বলবে না। গত 5 জুন কিন্তু সিঙ্গাপুর একটা ম্যাচ খেলেছে মালদ্বীপের সঙ্গে। ওই ম্যাচের স্কোর লাইন কত আপনারা কি জানেন? আমি একটু বলে দিই। ওই ম্যাচের স্কোর লাইন 3-1। 3-1 কারা জিতেছে? সিঙ্গাপুর। সিঙ্গাপুরের 3টা গোলের ভিতরে একটা গোল করেছে আমিরুল আদিল, আর 2টা গোল করেছে ইফান্দি। অর্থাৎ এই দুইজন যে ফান্দি, ইকসান ফান্দি, তো এই দুইজন কিন্তু একটা গোল আর জোড়া গোল করেছে। এই ফান্দিকে কিন্তু আলাদাভাবে চোখ রাখতে হবে ফান্দির উপরে। বিশেষ করে তিনি কিন্তু এখন যে টপ স্কোরের তালিকা আছে সিঙ্গাপুরে, সেই টপ স্কোরের তালিকার মধ্যে কিন্তু তিনি সর্বশেষ র্যাঙ্কিং এর টপ সেরা 10 জনের ভিতরে আছে। সিঙ্গাপুর জাতীয় দলের হয়ে গোল করার ক্ষেত্রে তার নামের পাশে কিন্তু 20টা গোল অলরেডি হয়ে গেছে। অর্থাৎ বাংলাদেশের বক্সে কিন্তু আতঙ্ক ছড়ানোর জন্য এই ফান্দি কিন্তু যথেষ্ট। তবে আরেকটা কথা আমি বলতে পারি, বা সিঙ্গাপুরের যে কোচ ওগারু, তিনি কিন্তু বলেছেন যে আসলে তারা মালদ্বীপের সঙ্গে যে ম্যাচটা জিতেছেন তাতে কিন্তু তারা খুশি না। যদিও তারা গোল করেছেন, গোল পেয়েছেন, কিন্তু তারা চাচ্ছেন যে একটা সাধারণ দলের সঙ্গে এবং একটা শক্তিশালী দলের সঙ্গে লড়াই করার যে বা পার্থক্যটা, অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে তারা শক্তিশালী একটা দলের সঙ্গে যদি 3 গোলে জিততেন তাহলে তারা হয়তো আরেকটু বেশি খুশি হতেন। হ্যাঁ, ভালো কথা, কিন্তু কাগজে কলমে বাংলাদেশ হয়তো সিঙ্গাপুরের চেয়ে অনেক পিছিয়ে আছে, কিন্তু সিঙ্গাপুর কিন্তু বাংলাদেশকে সমীহ করছে এবং সমীহ করতেই হবে, কারণ হামজা চৌধুরী বাংলাদেশ দলে চলে এসেছেন। আর একটা বিষয় আমি একটু বলি যে বাংলাদেশ কিন্তু হোম অ্যাডভান্টেজ, অর্থাৎ ঘরের মাঠে খেলবে ঢাকা স্টেডিয়ামে। এরই মধ্যে আপনারা জানেন যে অল টিকিট আর সোল্ড আউট, অর্থাৎ বাংলাদেশ তার সমস্ত টিকিট বিক্রি করে ফেলেছে এবং আশা করা যাচ্ছে বাংলাদেশের একটা ক্রাউড একটা 12 ম্যান হিসেবে কাজ করবে। মানে বাংলাদেশের ফুটবলে এর আগে সাধারণত আমরা কি দেখেছি যে মাঠে আসলে সেইভাবে দর্শক আসে না, দর্শক এলেও আসলে ওইভাবে উন্মাদনা থাকে না, কারণ কি বাংলাদেশের র্যাঙ্কিং বা পারফরমেন্স কিন্তু ততটা ভালো হচ্ছিল না। কিন্তু সর্বশেষ সাফে বাংলাদেশ যখন সেমিফাইনালে কোয়ালিফাই করেছে তখনও কিন্তু হামজা চৌধুরী সুযোগ পান নাই, কিন্তু একটু একটু করে কিন্তু বদলে যাওয়া শুরু। এরপর থেকে ধীরে ধীরে বাংলাদেশের খেলার যে একটা চেঞ্জ এসেছে, বিশেষ করে ভুটানের সঙ্গে ম্যাচে বাংলাদেশ কিন্তু বিল্ড আপ ফুটবলটা খেলেছে
ধীরে ধীরে বাংলাদেশ গুছিয়ে ফুটবল খেলেছে। আমি যদি বলি বাংলাদেশের গোল পোস্টের নিচে মিতুল মার্মা থাকবেন, এরপরে বাংলাদেশের ডিফেন্স লাইনে ধরেন তপু বর্মন আছে, তারিক কাজী আছে, আমাদের ইসা ফয়সাল আছেন, শাকিল আহমেদ তপু থাকবেন, মিডফিল্ডে হামজা থাকবেন, একপাশে সাদউদ্দিনকে হয়তো ডিফেন্সে খেলাইতে পারেন, আপনার তাজউদ্দিনকেও দেখিয়েছেন তার ভাই। কাবরেরা কিন্তু অলরেডি তার পরীক্ষার ভিতরেই আছেন। সোহেল রানাকে আমরা হয়তো অনেক সময় দেখি যে তিনি কি সিন্ডিকেটের ফুটবলার হিসেবে পরিচিত বা গুঞ্জন রয়েছে, তাকে খেলাবেন কি খেলাবেন না, কিন্তু সেই সমালোচনা কিন্তু তিনি শেষ করে দিয়েছেন। গত ম্যাচে দুর্দান্ত একটা গোল করেছেন ভুটানের সঙ্গে প্রায় 25 গজ দূর থেকে। তো তাকেও কিন্তু কোচ চাইলেও বসায় রাখতে পারবেন না। কিন্তু আবার সমিত সোম চলে এসেছেন কানাডা থেকে, কানাডা জাতীয় দলে তার খেলার সুযোগ ছিল, সেখানে না খেলে তিনি কিন্তু চলে এসেছেন সরাসরি বাংলাদেশ দলে খেলবেন বলে। এখন কোচের দেখার বিষয় সমিত সোমকে কোন পজিশনে খেলায়। এখন আমাদের শঙ্কার যদি জায়গাটা থাকে বা সমস্যার যদি জায়গা থাকে, সেটা হচ্ছে স্কোর লাইনে করার জন্য আমাদের রাকিব হোসেন, মুরসালিন, তারপরে আমাদের ফাইসাল আহমেদ ফাহিম, এদের উপরে আসলে দায়িত্বটা থাকবে। এরা যদি গোল করতে পারেন তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ একটা ম্যাচ জেতার একটা ভালো সম্ভাবনা থাকবে। আর একটা বিষয়, আলামিনকে ভারতের বিপক্ষে ম্যাচে খেলাননি, আমি আশা করব এই ম্যাচে আলামিনকে বাংলাদেশ দলের কোচ সুযোগ দেবেন, যদিও ভুটানের বিপক্ষে তাকে অল্প সময়ের জন্য নামিয়েছিলেন। তো সব মিলাই আরেকটা তথ্য জানিয়ে রাখি, বাংলাদেশের সঙ্গে সিঙ্গাপুরের কিন্তু সর্বশেষ দেখা হয়েছিল 2015 সালের মে মাসে, সেখানে কিন্তু সিঙ্গাপুর 2-1 গোলে জিতেছিল বাংলাদেশের বিপক্ষে। তো সেই সুখ স্মৃতিটা তো সিঙ্গাপুরের আছেই। তবে আমি বলবো যে সেসব অতীত পরিসংখ্যান, কাগজে কলমে এসব সব বাদ, মাঠের লড়াই আসলে বাংলাদেশ এবং সিঙ্গাপুর চোখে চোখ রেখে লড়াই করবে। এবং অবভিয়াসলি আমি মনে করি হামজার নেতৃত্বে বা হামজার যে পারফরমেন্স, সেই পারফরমেন্সটা ধরে রাখবে এই ম্যাচেও, এবং বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে জয় নিয়েই কিন্তু মাঠ ছাড়বেন। এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, এই গ্রুপে বাংলাদেশ, হংকং, ভারত এবং সিঙ্গাপুর প্রত্যেকে কিন্তু 1 পয়েন্ট করে পেয়েছেন। এখন এই দ্বিতীয় ম্যাচে এসে বাংলাদেশ যদি 3 পয়েন্ট পায় এবং বাংলাদেশ যদি সিঙ্গাপুরকে হারাতে পারে, তাহলে কে জানে বাংলাদেশ টপার টেবিলে থেকে হয়তো 2027 সালের এশিয়ান কাপ বাছাইয়ে পৌঁছে যেতে পারে। তো সেই পর্যন্ত আমি মনে করি যে বাংলাদেশের একটা ভালো সম্ভাবনা রয়েছে, আর বাংলাদেশ জয় নিয়ে যেন মাঠ ছাড়তে পারে। আমার ভিডিওটা যদি ভালো লাগে, এই ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটিতে লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।